yesterday. হ্যাঁ, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, সবকিছু দেখতে পাচ্ছ। আর একটু কনফার্ম করে জানাও যে সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা তোমরা। আমি আমার এন্ড থেকে চেক করছি, আমার এন্ড থেকে চেক করছি। তোমরা একটু জানাও যে তোমার এন্ডে সবকিছু ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমরা আজকে আমাদের যে রেগুলার ক্লাস 2 নম্বর ক্লাসটা আজকে করবো। আসসালামু আলাইকুম। আমার এন্ডে সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার। সো আশা করছি তোমাদের এন্ডেও সবকিছু পারফেক্ট। ওকে, ক্লিয়ার। আচ্ছা, সো আমরা আমাদের যে বেসিক ক্লাসগুলো করছি, প্রথম ক্লাসগুলোর মধ্যে আমরা দেখবো যে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স আজকে আমরা পড়াশোনা করার চেষ্টা করবো। তার সাথে আমরা ভার্বস এবং কনফিউজিং ভার্বস নিয়ে ছোট্ট আলোচনা করবো, যেখানে তোমাদের কনফিউজিং কিছু ভার্ব নিয়ে তোমরা অনেক সময় পরীক্ষা হলে যে একটা দোলাচলের মধ্যে থাকতে হয়, সেই জিনিসটা আমরা একটু সলভ করার চেষ্টা করবো। খুবই বেসিক একটা ক্লাস। যারা টেন্স সম্পর্কে যাদের ধারণা আছে তারা শুধু ক্লাসে জাস্ট বসে থাকবে রিভিশন দেওয়ার জন্য। যারা মানে একটু এখনো বেসিকটাতে সমস্যা আছে, আমরা চেষ্টা করবো তাদের জন্য ক্লাসটা নেওয়ার জন্য। এই ক্লাসটা ভার্সিটি, তোমরা যারা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিবা, হ্যাঁ, তারপরে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সবগুলোর জন্যই আমরা দেখবো, ঠিক আছে? সবগুলোর জন্য আমরা দেখবো ইম্পর্টেন্ট। আমরা যখন কোশ্চেন বিশ্লেষণ করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। প্রথমে আমরা একটু প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গা থেকে এখানে প্রশ্ন আসছে সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা যদি করি। প্রথমেই আমরা দেখবো যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারে। এটা বোঝাটা দরকার আসলে কোন কোন জায়গা থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা দেখবো যে এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, দেখো 1 নম্বরে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হয়। চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে খেয়াল করো, নর্মালি একদম টেন্সের স্ট্রাকচার থেকেও প্রশ্ন আসতেছে, কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে কি কি বসে একদম নর্মালি, ঠিক আছে? কেমন? she should know it, he would know it, he will have known it, he will know it। অপশন দেখো, উত্তর দেয়া আছে, তো তোমরা দেখে নিতে পারবা। বাট ইউজুয়ালি প্রশ্নের প্যাটার্ন গুলো আমরা বুঝি কিনা যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এই টাইপ কোশ্চেন হবে। তারপর আসতেছে হুইচ সেন্টেন্স ইউজ কারেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের কোনটা নিচে ঠিকঠাক আছে, তাহলে পাস্ট পারফেক্ট কোনটা আমরা দেখবো যে বিফোর এবং আফটার থাকলে তার আগে কি কি নিয়ম বসে, পরে কি কি নিয়ম বসে। এই ধরনের নিয়মের মধ্যে দিয়ে আমরা দেখবো যে আমাদের বিফোর এবং আফটারটাকে আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তো এই জিনিসগুলো একটু দেখবা। গত 2-1 বছরের প্রশ্ন আমি দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন দেয়া, লাইক মানে ভার্সিটি বলো, মেডিকেল বলো, বিভিন্ন ইউনিট বলো, সি ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট, এ ইউনিট, সবকিছুরই প্রশ্ন দেওয়া আছে, তোমরা বুঝতে পারো। আচ্ছা, এবার আসো আমরা মূল ক্লাসে যাই। টেন্স কাকে বলে আমাকে একটু ঝটপট, তোমরা যা জানো, মানে কোনো কিছু যে পৃথিবীতে নতুন না। আমার কোর্সের একটা অন্যতম স্টাইল হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কোনো কিছু নতুন না। আচ্ছা, ওকে, কোনো কিছুই নতুন না। হ্যাঁ, বলো টেন্স কাকে বলে, ঝটপট বলবা টেন্স কাকে বলে। তোমরা যা জানো তাই দিয়ে আমরা আগাবো। টেন্স কাকে বলে? ফেসবুক এবং টাইম চেক কি? আচ্ছা আচ্ছা, বলো বলো, কাকে বলে? যখন ক্রিয়ার কালকে। আচ্ছা, আরো 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 সিম্পলি যদি আমরা বলি ইংরেজিতে, মানে যেহেতু আজকে ক্লাস ভার্ব যখন ঘটবে, হ্যাঁ, ভার্ব যখন ঘটবে, এটাকে আমরা হচ্ছে টেন্স বলি। মানে সবসময় দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভার্ব আর যখন ঘটবে মানে হচ্ছে টাইম। তাহলে যেই জায়গায় আমরা দেখবো যে কাজ এবং সময় এই দুটো অ্যাড হয় সেটাই টেন্স। সিম্পল, কাজ এবং সময় যেখানে অ্যাড হবে সেটাই টেন্স, রাইট? আচ্ছা, এবার আসো আমরা কাইন্ডসে টেন্সকে কত প্রকার পড়েছি আমরা। সাধারণত টেন্সকে আমরা 3 প্রকার পড়েছি। কি কি? একটা হচ্ছে পাস্ট, আমরা জানি, আরেকটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে ফিউচার। আচ্ছা, আমরা প্রথমে একটু বেসিক ধরার চেষ্টা করবো, একদম 4-5 মিনিট একটু বেসিকটাকে জানবো, দেন আমরা একদম ডিরেক্ট ধরে ধরে স্ট্রাকচারাল প্রশ্ন সমাধান আমরা চলে যাবো, যে প্রশ্নগুলো আমরা বুঝতেছি না কোন জায়গা থেকে আসতেছে বা কিভাবে হচ্ছে। ওকে, আচ্ছা, পাস্ট প্রেজেন্ট ফিউচার মানে কি? যে কোনো একটা কাজ, আমরা বারবার বলতেছি কাজ মুখ্য আমার কাছে, আরেকটা জিনিস মুখ্য সেটা হচ্ছে সময় মুখ্য। আচ্ছা, যে কোনো কাজকে আমরা কোন একটা কালে যদি ঠেলে দেই, যে কোনো একটা সময় ছেড়ে দেই। আমি যদি একটা কাজ নেই, চলো কি কি কাজ হয় মানুষের লাইফে? খাওয়া হয়, ঘুম হয়, পড়াশোনা হয়। নর্মালি আমাদের তো এখন এই 3টাই কাজ, খাওয়া, ঘুম, পড়াশোনা। এই 3টা কাজকে আমরা ধরলাম, হ্যাঁ। তাহলে আসো, আমি যদি খাওয়া দিয়ে বর্তমান কালে কাজটাকে করি, তাহলে খাচ্ছি, খাই, খেয়ে ফেলছি একটু আগে, হ্যাঁ, 2 ঘন্টা ধরে খাচ্ছি, এই ধরনের কথাবার্তা হয়। আমি যদি খাওয়া কাজটা দিয়ে, ঘুম কাজটা দিয়ে পাস্টে চলে যাই, তাহলে আমি কি কি ব্যবহার করতে পারি? খেয়েছি, ঘুমাচ্ছিলাম, ঘুমিয়েছিলাম, 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম, এই জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারি। আবার আমরা পড়া শব্দটা দিয়ে যদি ভবিষ্যতে চলে যাই, পড়বো, ঘুমাবো, খাবো, এই যে চেঞ্জ, এই জিনিসগুলোকে আমরা দেখবো যে পাস্ট এবং প্রেজেন্ট ফিউচার পড়া। অতীতে যখন ঘটবে তখন প্রেজেন্ট, বর্তমানে যখন ঘটবে তখন পাস্ট, তারপর হচ্ছে ফিউচার। একটু পার্থক্যের জায়গা আছে, খেয়াল করো। আমরা যদি
আচ্ছা, ছোট করে লিখছি, একটু পার্থক্য জায়গা আছে। প্রত্যেকটা টেন্স যে কোনো ইয়াতেই আমরা দেখবো যে এগুলো হচ্ছে কত প্রকার করে। প্রত্যেকটা টেন্সে আমরা দেখবো যে সাধারণত 4টা বাক্য থাকে। কিছু বাক্য থাকে যেগুলা সাধারণ হয়। সাধারণ কেমন সেটা বোঝার আগে অসাধারণ গুলা বুঝে আসি, ঠিক আছে? আচ্ছা, কিছু বাক্য হয় যেগুলা চলমান বোঝায়। তার মানে যে কালে তুমি থাকবা সেই কাজটা হচ্ছে চলমান। যাদের একদম একটু বেসিক প্রবলেম আছে আমি তাদেরকে নিয়ে 5 মিনিট লাগাবো। যে কোনো কাজ চলমান বোঝাবে, একটু ভালো করে বোঝো, যে কোনো কাজ চলমান বোঝাবে। তুমি আমাকে বলো, একটু লিখবা ছটপট। ধরো ঘুম কাজ দিয়ে বর্তমানে চললে কেমন কেমন বাক্য হয়? ঘুম কাজ দিয়ে যদি বর্তমানে চলে কেমন কাজ হয়? ঘুম কাজ দিয়ে বর্তমানে চলছে কাজ বোঝাতে কেমন হইতে পারে? যে কোনো একটা বাক্য বলো, ছটপট বলবা। ঘুম কাজ দিয়ে বর্তমানে চলছে, কিভাবে আমরা বাক্য লিখবো? আমার প্রশ্ন বুঝো নাই বোধহয় তোমরা। আচ্ছা, একটা আমি বলে দিচ্ছি। ঘুমাচ্ছি, ঘুম কাজ দিয়ে বর্তমানে সে ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছেন, বর্তমান কালে। তার মানে মনে হচ্ছে যে কাজটা চলমান, ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পড়া কাজ দিয়ে বর্তমানে বোঝালে কেমন হইতে পারে? এই যে আমরা এখন কি করছি, যখন আমি বাক্যটাকে বলতেছি ঘুম পড়া কাজটা ঘটতেছে, যখন করছি মানে বুঝাই যাচ্ছে যে কাজটা এখন রানিং। তাহলে যে চলছে চলমান যে কাজ, পড়া কাজ দিয়ে যে কোনো কাজে যাবা। অতীতে যাও, গতকাল 8টার সময় যাও, আমরা কি করছিলাম? গতকাল 8টার সময় আমরা কি করছিলাম? বলো বলো, গতকাল 8টার সময় আমরা কি করছিলাম? এক্স্যাক্টলি শনিবার 8টার সময় আমরা 8:30টার সময় পড়ছিলাম। তার মানে 8:30টার সময় আমাদের একটা কাজ রানিং ছিল, রাইট? আগামীকাল যদি ক্লাস থাকতো 8:30টায়, তোমরা কি করতা? আগামীকাল 8:30টায় আমরা পড়তে থাকতাম। তার মানে যে কোনো জায়গায় যাচ্ছে একটা ভার্ব, সেটাকে চলমান মনে হচ্ছে, চলছে। অতীতে হোক, ভবিষ্যতে হোক, বর্তমানে হোক, এটা হচ্ছে চলমান। পারফেক্ট কেমন হয়? সরি, আরেকটা আছে পুরা ঘটিত। বাংলা লিখে আগে পরে ইংরেজিতে যাচ্ছি আমি। পুরা ঘটিত মানে একটু আগে ঘটে গেছে, পুরা মানে একটু আগে ঘটে গেছে। এটা একটু ভালো করে, আমি আবার যখন পারফেক্টে যাবো তখন এটা একটু ভালো করে বোঝাবো আমি। যদি যে কোনো একটা কাজ এমন একটা সময় ঘটবে যেখান থেকে আমি দেখতে পাবো যে একটা কাজ একটু আগে ঘটে গেছে। মানে বাংলায় তোমরা যেটা বলছো যে কাজের ফলাফল থেকে যায়, ফলাফলের দিকে আমরা যাবো না। নর্মাল চিন্তা করো যে তুমি টাইম বি তে আসো, সেখান থেকে টাইম এ তে ঘটছে এমন একটা সময় দেখতে পাবা। সাপোজ এখন বাজে হচ্ছে 8:50, লেটস সে 8:50 বাজে। আমাদের ক্লাস কখন শুরু হয়েছে? 8:30-এ। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে ক্লাস কি শুরু হয়েছে, তুমি কি বলবা? যে হ্যাঁ ক্লাস শুরু হয়েছে। কখন? তুমি 8:50-এ এসে বলতে পারতেছো যে একটু আগে ক্লাস শুরু হয়েছে, রাইট? মানে 8:50 এসে তোমার পক্ষে এটা বলা সহজ যে একটু আগে ক্লাস শুরু হয়েছে। বুঝো নাই বোধহয়? 8:50 এসে তোমার পক্ষে এখন বলা সম্ভব যে একটু আগে ক্লাস শুরু হয়েছে। তার মানে তুমি এখন এই 8:50-এ দাঁড়ায় তুমি বলতে পারতেছো যে 8:30-এ ক্লাস শুরু হয়েছে। অতীতে কিভাবে বলবা? গতকালের যে কোনো 2টা কাজ নিবা, যে তুমি আমার বাসায় আসার আগে আমার পড়া শেষ হয়ে গেছিল। তাহলে তুমি আমার বাসায় যখন আসছো, এইটা হচ্ছে পরের কাজ। এই কাজে দ্বারাই আমি বলতে পারি যে আমার পড়া একটু আগে শেষ হয়ে গেছিল। মানে 10টার সময় তুমি আমার বাসায় আসছো, তাহলে আমার পড়াটা মিনিমাম 9:30 বা 9:45 শেষ হয়ে গেছে। এই ধরনের কাজগুলোর কারণে পুরো ঘটিত বলবো যে একটু আগে ঘটে যায়। তাহলে এই যে চলমান টাইপ যে কাজগুলো, এগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? এগুলোকে বলা হয় কন্টিনিউয়াস। যেগুলো পুরো ঘটিত মানে একটু আগে ঘটে যায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে পারফেক্ট। আর যেটা একই সাথে ঘটতেছে এবং চলতেছে, হ্যাঁ, ঘটমান চলমান পরিবর্তিত, হ্যাঁ, দুইটাই ডট ডট, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, মানে সময় উল্লেখ থাকবে। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছি, 2 ঘন্টা ধরে পড়ছিলাম, 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, 2 ঘন্টা ধরে খাচ্ছি, 2 ঘন্টা ধরে খাচ্ছিলাম, সকাল থেকে খেতে থাকবো। এই যে টাইম লেন্থ ধরে একটা কাজ চলমান থাকবে, সেটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। বাদ গেছিল হচ্ছে সাধারণ কাজ। তাহলে সাধারণ জিনিসটা কারা? যাদের মধ্যে এই অসাধারণ সব গুণ নাই, যে চলেও না, যে নর্মালি অনেক একটু আগে হয়ে যায় না, টাইম বিতে যে টাইম এ দেখা লাগে না, যায়, হ্যাঁ, নর্মালি যার এসব গ্যাঞ্জাম নাই, এই সিম্পল জিনিসটা কোনো সময় উল্লেখ থাকবে না, সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ কাজ। যেমন খাওয়া কাজ দিয়ে কি করি আমরা নর্মালি? বর্তমানে খাই। অতীতে কি করেছিলাম? খেয়েছিলাম। বলতেছি না যে খাচ্ছিলাম, 2 ঘন্টা ধরে খাচ্ছিলাম, বাবা আসার আগে আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল, না দিস, খেয়েছিলাম। ভবিষ্যতে খাবো, 2 ঘন্টা ধরে খাবো, খেতে থাকবো, এত কথা বেশি নাই। ঘুম দিয়ে এই একটু ঘুমাই, ঘুমিয়েছিলাম, ঘুমাবো। এই যে নর্মাল সিম্পল টোনে যে কথাগুলোকে বলি, আমরা এগুলাকে বলি হচ্ছে সিম্পল অথবা ইনডেফিনিট। সিম্পল অথবা ইনডেফিনিট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল যে 4টা ওভারঅল। এই 4টা হচ্ছে টেন্সের প্রকার, যেগুলো পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার প্রত্যেকটার মধ্যে কি করে ইনক্লুডেড। তাহলে টেন্সের মোট কত প্রকার? 12 প্রকার। আচ্ছা, এখন আসো, ধরো এই প্রত্যেকটা টেন্সের এক একটা বাক্য কেমন হয়। ধরো আমি বই পড়ি, সিম্পলি একটু বোঝো, আমি বই পড়ি। স্ট্রাকচারালি এটা একটা হাবোধক বাক্য, রাইট? এটা একটা হাবোধক বাক্য। এই বাক্যের একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কোথায়? তুমি বই পড়ো কিনা সেই জায়গায় না, তুমি পড়ো, এই কাজটার একটা প্রশ্ন আছে। বলো তো কেমন হয় সেটা? যদি আমি প্রশ্ন করি, বাংলাই বলবা, হ্যাঁ, আমি বই পড়ি। এখন তোমার জিজ্ঞেস করে না যে তুমি কি বই পড়ো, মানে থ্রিলার পড়ো নাকি
কি বলে এটাকে, যে ভূতের গল্প পড়ো নাকি রাজনৈতিক বই পড়ো সেটা বলে নাই, পড়া কাজটাকেই চ্যালেঞ্জ করবে। তাহলে কেমন হতে পারে? আমি বই পড়ি, এটা বাক্য কি হতে পারে? একটু বাংলায় লিখবা ঝটপট, তোমরা না লিখলে আমি বুঝবো না যে তোমরা ক্লাসে আসো কিনা, মানে অ্যাক্টিভ আসো কিনা। ইংরেজি বলো না রে, বাংলায় বলো। হ্যাঁ, তুমি তুমি কি বই পড়ো? হ্যাঁ, তাহলে খেয়াল করো, মানে আমি কি বই পড়ি, এটা হচ্ছে রাইট। আমি কি বই পড়ি, আমি কাজটাকে চ্যালেঞ্জ করছি, আমি কি বই পড়ি। আচ্ছা, এই বাক্যের একটা নেগেটিভ আছে না, তাহলে কি হতে পারে? যে আমি বই পড়ি না, রাইট। এই বাক্যে আবার একটা এই না এর প্রশ্ন আছে, মানে না কাজটাকে আমরা আবার প্রশ্ন করতেছি, সেটা কি হতে পারে? আমি কি বই পড়ি না? তোমার কি মনে হয় আমি বই পড়ি না? ফ্রেন্ডদেরকে মাঝে মাঝে বলো না, তোর কি মনে হয় যে আমি এসএসসি না, এসএসসি যাই নাই? হ্যাঁ, তোর কি মনে হয় যে আমি ক্লাস করি না, তখন ক্লাস করি না? এই ধরনের জিনিসগুলোকে আমরা হচ্ছে বলি। এখন এই বাক্যের আসলে মৌলিক মানে পরিবর্তন গুলো কোথায় কোথায় হয়েছে, খুব কি বেশি মৌলিক পরিবর্তন হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় আমি বই পড়ি, আমি বই পড়ি, আমি বই পড়ি, আমি বই পড়ি রয়ে গেছে। শুধু এক একটা বাক্যে কোথাও কি ঢুকছে, প্রশ্নবোধক ঢুকছে, কোথাও না ঢুকছে, কোথাও কি না এবং প্রশ্নবোধক একই জায়গায় ঢুকছে। এখন তোমাকে আমি যে কোনো বাক্য দিয়ে যদি বলি এরকম চারটা বাক্য বানাইতে, তুমি পারবা? তোমার একটা সাবকনশিয়াস ডেভেলপমেন্ট আছে অলরেডি। যেমন ধরো আমি বলতেছি যে আমি 3 দিন ধরে বারাক ওবামার সাথে আমার কথা হয় না, 3 দিন ধরে বারাক ওবামার সাথে আমার কথা হয় না, তাহলে এটা নেগেটিভ হয়ে গেছে, রাইট? এখানে আসছে যে 3 দিন ধরে বারাক ওবামার সাথে কথা হয় না, এইখান থেকেও তুমি যাইতে পারবা। যাও, এবার বিশ্বাস না হয়, আমি 3 দিন ধরে বারাক ওবামার সাথে কথা বলি। আমি কি বারাক ওবামার সাথে 3 দিন ধরে কথা বলি? আমি বারাক ওবামার সাথে 3 দিন ধরে কথা বলি না, যেটা তোমাকে দিছি। আমি কি বারাক ওবামার সাথে 3 দিন ধরে কথা বলি না? এরকম না বাক্য? এরকমই তো। এবার তুমি যে কোনো কাজ নাও, যে কোনো কাজ নিয়ে তুমি এই চারটা অটোমেটিকলি বানায় ফেলতে পারবে, কারণ তোমার বাংলায় এই ধারণাটা আছে যে কোথায় আমরা কি দিব, কোথায় কি এবং না দুইটাই দিব, প্রশ্নবোধক দেওয়া যায়, এগুলো তোমার কাছে খুব স্পষ্ট ধারণা আছে যে কোথায় না দিব, কোথায় কি এবং না এবং প্রশ্ন তিনটা একসাথে দেওয়া যায়। এই জিনিসগুলো তোমার কাছে বাংলার ধারণাটা ক্লিয়ার, কারণ অনেক বছর ধরে তুমি বাংলাকে প্র্যাকটিস করে করে আসো, তোমার চিন্তার ভাষাটা বাংলা। তাহলে ইংরেজি তো আমরা দেখবো যে এই সেন্টেন্স গুলাকে বলা হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা অ্যাফার্মেটিভ নেগেটিভ। এই জিনিসটুকু আমরা একটু আলাদা করে দেখবো যে প্রত্যেকটা টেন্সের এরকম আলাদা আলাদা বাক্য আছে। তো প্রথমে ছিল 12 প্রকার, এখন হয়ে গেল আরো 4টা করে গুণ, 48 প্রকার। বাট তুমি যদি নর্মালি এইটুকু জানো, তাহলে তোমার জন্য জানাটা খুব, বাদ বাকি প্রসেসটা ইজি। প্রথমটা যদি পিক করতে পারো, তোমার জন্য আর বাকিগুলা খুব একটা জরুরি হয় না, প্রথমটা জানলেই হয়ে যায়। ওকে, চলো এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্বগুলো দেখি, ঝটপট দেখবো, আমাকে একটু বলবা তোমাদের এটা পারা জিনিস। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা যা বলছি বুঝো নাই এমন কি কেউ আসো? প্লিজ প্লিজ, যা বলছি কিছু একটু একটু হলেও বুঝো নাই, কোনো একটা জায়গায় বোঝার বাকি আছে, কোনো প্রশ্ন আছে, এইটুকু পর্যন্ত। টেন্স কাকে বলে আর মানে বাক্যগুলো কিভাবে প্যাটার্ন হয় সবকিছু বুঝছো? কেউ একজন যদি না বুঝে থাকো আমাকে একটু বলো যে ভাই বুঝি নাই। না বুঝে থাকলে একটু বলো যে ভাই বুঝি নাই, কি বুঝি নাই। আচ্ছা, বাংলা লিখতে পারছি না, আচ্ছা সমস্যা নেই, তুমি বলতে পারলেই হলো। সরো, শেষ হচ্ছে। আচ্ছা, ইন্টারোগেটিভ নেগেটিভ, সরি, থ্যাংক ইউ ভাই, আমি অ্যাফার্মেটিভ লিখছি, রাইট? এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, থ্যাংক ইউ আফরা। হ্যাঁ, সব ক্লিয়ার, ওকে গুড। এবার আসো আমাদের অক্সিলারি ভার্ব। আমরা দেখবো অক্সিলারি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্টে কি কি হয়? ডু বা ডাজ বসে, রাইট? ডু বা ডাজ বসে, রাইট? আচ্ছা, পাস্টে কি হয়? আমরা দেখবো ডিড বসে। ফিউচারে কি হয়? শ্যাল অথবা উইল বসে। এখন তুমি ইউজুয়ালি দুই ভাবে যাই আমরা, হয় প্রেজেন্ট ধরে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাই, অথবা ইনডিফিনিট ধরে প্রেজেন্ট পাস্ট ফিউচারে যাই। আমি ইউজুয়ালি এই দিক থেকে পড়াই। সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে এই যে ডু বা ডাজ, ডিড, শ্যাল, উইল, এগুলোর পরে যে সারা জীবন ভার্ব ওয়ান বসে, এটা পিক করে তোমাদেরকে বোঝানো যায়। ঠিক আছে, কোনো চেঞ্জ নাই, সব জায়গায় ভার্ব ওয়ান বসবে, শুধু এক জায়গায় ডু বা ডাজ বসবে, এক জায়গায় ডিড বসবে, এক জায়গায় হচ্ছে শ্যাল, উইল বসবে। এখানে একটা মাত্র জায়গায় ভার্ব টু পাওয়া যায়, সেটাও আসতেছে, কিন্তু ডিড আসলে সাথে সাথে ভার্ব ওয়ান বসে আবার। ঠিক আছে, একটা মাত্র বাক্য। ঠিক আছে, আচ্ছা আসো তারপরে কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি কি কি, ঝটপট লিখবা ঝটপট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি কি কি হয়? কন্টিনিউয়াসের সাথে কি কি অক্সিলারি বসে? আচ্ছা বলো বলো, একদম লিখছো। আচ্ছা, কন্টিনিউয়াসের সাথে কি কি অক্সিলারি বসে? এই জায়গা হচ্ছে am, is, are, রাইট? পাস্টের ক্ষেত্রে কি কি বসে? was, এখানে হচ্ছে were। এখানে কি বসে? ওই আগের যে শ্যাল উইল ছিল সেটার সাথে একটা বি বসে, শ্যাল উইল যা ছিল তার সাথে একটা বি বসে। আর এখানে অলওয়েজ আমরা দেখবো ভার্ব ওয়ান প্লাস আইএনজি ওয়ালা, ভার্ব ওয়ান প্লাস আইএনজি হচ্ছে এখানে মূল ভার্ব। ঠিক আছে, মূল ভার্ব গুলো কই সাইডে লিখতেছি, ভার্ব ওয়ান সবসময় তার সাথে কি বসে? আইএনজি বসে। তাহলে am, is, are, was, were, shall, will be, আইএনজি। তার মানে যেখানে থাকবে একই বাক্য, আই এম রিডিং আ বুক, আই ওয়াজ রিডিং আ বুক, আই শ্যাল বি রিডিং আ বুক, সব জায়গায় সেম জিনিস, জাস্ট একটা জায়গায় আমরা দেখবো অক্সিলারি পরিবর্তন হচ্ছে। আচ্ছা আসো তারপরে দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো যেখানে হ্যাভ অথবা হ্যাজ বসে,
এখানে হচ্ছে হ্যাড বসে পাস্টে, ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল দিয়ে তারপরে হ্যাভ বসে। আর এই পারফেক্টের সাথে অলওয়েজ কি বসবে? ভার্ব বসবে অলওয়েজ, ভার্ব 3। পারফেক্টের সাথে অলওয়েজ কি বসে? ভার্বটা 3 বসে। তার মানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডান সারা জীবন সেমই থাকবে, শুধু এখানে দেখবো যে অক্সিলারিগুলো চেঞ্জ হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা দেখবো যে যখন পারফেক্ট কন্টিনিউয়াস হবে তখন ওই পারফেক্টে যা ছিল তার সাথে বিন বসবে, হ্যাডের সাথে যা ছিল একই জিনিসের সাথে বিন বসবে, শ্যাল উইল হ্যাভ উপরে যা ছিল এই সেম জিনিস তার সাথে আমরা দেখবো বিন বসবে। আর আমরা বলছিলাম যেখানেই কন্টিনিউয়াস থাকবে সেখানেই অলওয়েজ কি বসবে? ভার্ব অন আইএনজি বসবে। এই সেম জিনিসকে ফলো করে আমরা দেখবো যে এখানেও ভার্ব অন প্লাস আইএনজি বসবে। আমার প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি এখানে কন্টিনিউয়াস একটা মানলেন যে ভার্ব অন আইএনজি বসালেন, তো পারফেক্টে যে বললেন সারা জীবন ভার্ব 3 বসবে, সেটা এখানে কই বসলো? হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রশ্ন। ইংরেজিতে উল্টা পাল্টা করাচ্ছেন না। আপনি একবার বললেন যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সবসময় আইএনজি বসবে, ওকে ভালো কথা, আপনি এখানে আইএনজি বসাইছেন। তাহলে আপনি যে পারফেক্টে বললেন ভার্ব 3 বসবে, তো এটার নাম তো পারফেক্ট আছে। এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, এটার ভার্ব কোথায়? ভেরি গুড, যে অলরেডি এখানে একটা ভার্ব দেয়া আছে, এই যে বিন। প্রত্যেকটাতে একটা ভার্ব ছোট্ট করে দেয়া আছে, সেটা হচ্ছে বিন। তাহলে পারফেক্টের ভার্ব 3ও আছে, কন্টিনিউয়াস এর ভার্ব 1 আইএনজিও আছে, দুইটা এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এই জন্য এক্স্যাক্টলি বিনটাকে নেওয়া হয়েছে। তো কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে যে এটা কোথায়, হ্যাঁ, যে পারফেক্ট কেন হলো না, তাহলে এই জিনিসগুলো অ্যান্সার দিয়ে দিবা, স্মার্টলি হ্যান্ডেল করবে। ওকে, আচ্ছা, ওকে, আসো এবার আসো যে আমরা সিম্পল টেন্স গুলাকে দেখবো। এখানে কিছু নিয়ম দেওয়া আছে কখন কোনটা সিম্পল টেন্সের ইন্ডিকেটর। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে সেই ক্ষেত্রে কোথাও যদি ইউনিভার্সাল দেওয়া থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো। তারপরে আমরা দেখবো যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, সেলডম, জেনারেলি, ডেইলি, হ্যাঁ, এই জিনিসগুলোর পরে সাধারণত কি বসে? সাধারণত এগুলোর পরে সাধারণত বলতেছি, কারণ অনেক সময় আমরা দেখা যাবে যে অতীতকালে যে আমি বলতেছি অলওয়েজ, হ্যাঁ, তোমাদের বয়স ধরো এখন তুমি ক্লাস 8 কি করতা, সেই গল্প যদি তুমি অলওয়েজ দিয়ে বলো তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। মানে আজকে এখন 2025, তুমি হয়তো এটা যখন পড়তা তখন 2019-20। তো তুমি যদি বলো যে 2019 সালে আমি প্রত্যেকদিন স্কুলে যাই, হয় মানে প্রত্যেকদিন উল্লেখ থাকলে যদি ডেইলি স্কুলে যাই, আই অলওয়েজ গো টু স্কুল, আই অলওয়েজ, উদাহরণ দিয়ে একটু বুঝা দেয়, আই অলওয়েজ গো টু স্কুল। এটা যদি সেম, তার আগে যদি আমি বলি যে ইন 2019, তারপরে কি তুমি বলতে পারবে যে আই অলওয়েজ গো টু স্কুল? এটা বলা যাবে? কারণ যেহেতু অলওয়েজ থাকলেই তো ভার্ব 1 বসে, কিন্তু এই বাক্যেও কি তুমি অলওয়েজ থাকার পরে ভার্ব 1 দিলে মানে ভার্ব 1 দিতে পারবা? সম্ভব না, কারণ এই জিনিসগুলো রেগুলারলি বসলেও আমরা দেখবো যে বাক্যের ফাংশন অনুযায়ী এগুলোর অর্থ চেঞ্জ হতে পারে। সো বি কেয়ারফুল অন দ্যাট। বাট আমরা দেখবো নর্মালি এগুলো এই অর্থে বসে। যেমন বাক্য কি হয়? আমি ক্রিকেট খেলি, নর্মাল কাজ, সিম্পল টেন্স, রাইট? স্ট্রাকচার কেমন হয়? স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা দেখবো সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি ভার্বকে, তাইলে যেটা বেরোয়, যে কোনো একটা ভার্বকে আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে সেখানে সাবজেক্ট আসে। তাহলে কে খেলে? আমি খেলি। তারপর হচ্ছে ভার্ব 1, ক্রিকেট খেলা, খেলাটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে ভার্ব 1 হচ্ছে প্লে, আর হচ্ছে এক্সটেনশন, বাদ বাকি যা আছে আমরা বসা দিব। তাহলে বাক্যটা কি হয়? আই প্লে ক্রিকেট, রাইট? আই প্লে ক্রিকেট। আচ্ছা, সেম জিনিসটা যখন ইন্টারোগেটিভে যাব, মনে রাখবা দুনিয়ার সমস্ত ইন্টারোগেটিভ বাক্য মানেই হচ্ছে অক্সিলারি প্লাস সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়। ওয়ারেস দুনিয়ার সমস্ত নেগেটিভ বাক্যগুলোতে যখন আমরা যাব, নেগেটিভ বাক্যগুলোতে আমরা দেখবো সাবজেক্ট আগেই থাকে, বাট এরপর অক্সিলারির সাথে নর্মালি নট বসে। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখার ইস্যু, ঠিক আছে? তাহলে দেখো, আমি কি ক্রিকেট খেলি, কি হবে? ডু বা ডাজ আসে, এখানে আমি দিয়ে দিছি, এগুলো তোমরা একটু পরে নিলে হবে। ডু বা ডাজ কার সাথে বসে? যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকবে তখন ডু ডাজ বসবে, ডু, আর থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকবে তখন ডাজ বসবে, আর বাদ বাকি সময় দেখবো যে আমরা ডু বসতেছে, ঠিক আছে? এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, আসো, একজন কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ছাড়াই বাক্য লিখে ফেলছো। আচ্ছা, না, তুমি পরে অ্যাড করছো। চলো, তাহলে কি হবে? ডু আই প্লে ক্রিকেট। সিম্পল না? আমরা এখন প্রশ্ন সমাধানে চলে যাবো, তখন দেখতে পারবা যে তোমরা এগুলো বুঝতেছো কিনা। আচ্ছা, যদি এটা নেগেটিভ হয় তাহলে কি হবে? এই সেম জিনিস সাবজেক্টের সাথে এখন একটু চেঞ্জ হয়ে যাবে। আই ডু বা ডাজ এর মধ্যে যা যায় সেটা, তার সাথে একটা নট বসবে, কারণ আমরা বলছি অক্সিলারি প্লাস নট বসে। তাহলে আই ডু নট প্লে ক্রিকেট। একদম শুরু থেকে যদি দেখো বাক্যের কি কোনো চেঞ্জ আসছে? ওই প্রথমে যে আই প্লে ক্রিকেট ছিল, ওই আই প্লে ক্রিকেটই আছে, আই প্লে ক্রিকেটই আছে সব জায়গায়, ঠিক আছে? আই প্লে ক্রিকেটই আছে সব জায়গায়, শুধু ওই যে কি এবং না, কোথাও না, কোথাও কি না, দুই যাই এরকম করে জাস্ট ছুটতেছে। তাহলে তোমার মাথায় শুধু একটা বাক্য দরকার, বাদ বাকি তুমি এমনিতেই আলটিমেটলি দেখবা যে মানে, আচ্ছা, আলটিমেটলি এখান থেকে দেখবা যে সবকিছু কমন পড়ে গেছে। ওকে, বুঝে গেছো? আচ্ছা, পাস্ট টেন্সে এখানে আমি ক্রিকেট খেলি, এখানে বাক্য হয়ে গেল আমি ক্রিকেট খেলেছিলাম, ঠিক আছে? খেলি হয়ে গেল খেলেছিলাম। এই জন্য আমরা দেখবো এখানে যেমন ভার্ব আই প্লে ছিল, এটা হয়ে যাবে হচ্ছে আই প্লেড ক্রিকেট। আর কিচ্ছু না, কোনো চেঞ্জ নাই, জাস্ট
কোনটুকু? এই খেলি থেকে খেলেছিলাম, এই জন্য এখানে ভার্ব টু হয়ে গেল, আর কোনো কাজ নাই। এই একটা মাত্র বাক্যে আমরা দেখবো যে ভার্ব টু বসে। হ্যাঁ, এই একটা বাক্যে আমরা যে ভার্ব 1 2 3 শিখি টেন্সের মধ্যে আমরা দেখবো এই পাস্ট ইনডিফিনিটেই অলওয়েজ ভার্ব টু টা বসে, বাদ বাকি সমস্ত কিছু কিন্তু ভার্ব টু তে বসে না। আচ্ছা, কিন্তু যখনই ডিড চলে আসবে, আমি কি ক্রিকেট খেলেছিলাম, তাহলে কি এখানে প্রশ্ন করা যাবে ডিড আই প্লেড ক্রিকেট? এই প্রশ্নটা কি আর করা যাবে? এই ব্যাপারটা কি ঠিক আছে? আই প্লেড ক্রিকেট, ডিড আই প্লেড ক্রিকেট, এটা কি ঠিক আছে? ঠিক আছে নাই। তাহলে কি করতে হবে, যখনই আমরা ডিড দেখবো, আমরা শর্ত দিয়েছিলাম বা ইয়ার ক্ষেত্রে যখনই ডিড আসবে আমাদেরকে কিন্তু ভার্ব 1 নিতে হবে। একমাত্র অ্যাফার্মেটিভ বাক্যে আমরা দেখবো যে ভার্ব 2 বসে, বাদ বাকি সময় কিন্তু আমাদেরকে অলওয়েজ কি করতে হবে, ডিড থাকলে এইখানে ডিডটা দিয়ে ভার্ব 2 টা কেটে দিতে হবে, শুধু প্লেড থেকে প্লে হয়ে যাবে, ডিড আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি না, ইংরেজি কি একই জিনিস, আই ডিড থাকবে, নট বসবে, তাহলে প্লে প্লে এর জায়গায় থাকবে, ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে। এখন এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে পার্থক্য কি? এখানে শুধু ডু নট প্লে ক্রিকেট সমান সমান ছিল, এখানে ডিড নট বসে প্লে ক্রিকেট সমান সমানই আছে। তাহলে জাস্ট তুমি খেয়াল করো অক্সিলারি চেঞ্জের মাধ্যমে, জাস্ট অক্সিলারি চেঞ্জের মাধ্যমে টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? বুঝতে পারছি? শুধু অক্সিলারি চেঞ্জের মাধ্যমে, শুধু অক্সিলারি চেঞ্জের মাধ্যমে এই যে এই বাক্যটার মধ্যে ডিড নট প্লে, খেলি নাই, আগে খেলি না, ডু নট প্লে। আমি কি খেলি, ডু আই প্লে ক্রিকেট, এইখানে হচ্ছে ডিড আই প্লে ক্রিকেট, আর তো কোনো মৌলিক পার্থক্য নাই, রাইট? শুধু অক্সিলারি চেঞ্জ হচ্ছে, সামনে আরো দেখবা যখন ইয়াতে করতেছি। আচ্ছা চলো এবার একটু দেখি। আর ফিউচার হচ্ছে আমরা দেখবো ফিউচারের ক্ষেত্রে নরমালি ফিউচারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, ফিউচারের ক্ষেত্রে আমরা দেখবো হ্যাঁ জাস্ট আমি খেলবো এরকম অর্থ বসবে। আমি একটা বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, আমি বই পড়বো, এরকম একটা নর্মাল বাক্য দিয়ে যদি আগে কি হবে, আমি বই পড়বো, আই এই যে শ্যাল উইল বসবে, আই উইল রিড, আই উইল রিড আ বুক, আমি একটা বই পড়বো। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি উইল প্লাস ভার্ব 1 বসে, শ্যাল উইল প্লাস ভার্ব 1, এটাই হচ্ছে আমাদের মূল জায়গা। ক্লিয়ার? আচ্ছা এবার আসো প্রশ্ন দেখো, বিভিন্ন সময় প্রশ্ন কিভাবে আসছে। আচ্ছা তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে অ্যান্সার দিয়ে রাখছিলাম, বাট উঠাই দিচ্ছি, যেগুলো আমি প্র্যাকটিস করাবো না ওগুলো যেন বাসায় করতে পারে, আমি অ্যান্সার দিয়ে রাখতেছি। আসো এক নাম্বারটা কি হবে, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজেস এন্ডিংস। তাহলে আমরা দেখতেছি আমরা কি লিখছো লাস্ট। আচ্ছা হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন হচ্ছে এখানে আমরা দেখবো আমাদের মেইন জায়গা, যেটা আমাদেরকে ইন্ডিকেট করবে যে কোনো একটা ভার্ব 1 দিতে হবে। তাহলে হ্যাড বসবে না, হ্যাভ বিনও বসবে না, তাহলে আছে এই দুটা, কোনটা নিবো, হ্যাজ নিবো না হ্যাভ নিবো? আচ্ছা আমরা দেখবো যে এখানে রবীন্দ্রনাথ নিয়ে কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে তার স্টোরি নিয়ে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল, আমার এখানে ভার্বটাও কি দিতে হবে, প্লুরাল দিতে হবে, তাহলে হ্যাজ না বসে এখানে হ্যাভ বসাইতে হবে। তাহলে কেন হ্যাড বসলো না, রবীন্দ্রনাথ থাকা সত্ত্বেও, উনি আগের মানুষ, তাহলে দেখবো তার স্টোরি গুলো নিয়ে কথা হচ্ছে, তাহলে রবীন্দ্রনাথ স্টোরিজ এগুলোর আছে অফেন সারপ্রাইজিং এন্ডিং, রাইট? তারপর দুই নম্বরটা, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, সূর্য ওঠে কোন দিকে, সূর্য ওঠে কোন দিকে, রাইজেস রোজ রাইজিং কোথায়, রেগুলার ওঠে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং যেটার সাথে এস বা ইএস বসবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে, এস বা ইএস বসে। আচ্ছা রবিন ফ্রিকোয়েন্টলি করে তার কাজ, ফ্রিকোয়েন্টলি ওয়ার্ডটাকে আমরা দেখতে পাচ্ছি রেগুলারলি সে করে, তাহলে কি বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ডিড নট বসার কোনো অপশন নাই, ইজ নট বসার কোনো অপশন নাই, এটা পারফেক্টে যাওয়ার কোনো অপশন নাই, একমাত্র আমরা দেখবো ডু বা ডাজ প্লাস নট দিলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার হয়। ওকে আচ্ছা তারপরটা আসো নাম্বার 4, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস। হ্যাঁ বারবার মেজরিটি অফ দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, কারণ এখানে স্টুডেন্টস হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এরা করে না যখন, তখন আমরা দেখবো যে আমাদের জন্য কি করা নাই, আন্ডারস্টুড দেওয়ার কোনো অপশন নাই, আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে, নরমালি আমরা দিয়ে দেবো। আচ্ছা তারপরে আসো ইনডিফিনিট, তো করলাম যে এইটুকু জাস্ট একটু খেয়াল রাখবো আমরা যে এই জিনিসগুলো আছে কিনা। চলে যাও, আই হ্যাড left my college yesterday, I left my college yesterday, I had left my college yesterday। হ্যাঁ কোনটা অ্যান্সার বলো? yesterday কথাটা যখন থাকতেছে, হ্যাঁ yesterday কথাটা যখন থাকতেছে আমরা দেখবো yesterday যখন থাকবে তখন এটাকে আমরা কি রাখবো, past indefinite। একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে যে কোনটার সাথে কি বসে, ঠিক আছে? ওকে আচ্ছা তাহলে এখানে হচ্ছে লেফট ভার্ব 2 বসবে, জেনুইন ভার্ব 2, তাহলে ওয়াজ দরকার নাই, হ্যাড লেফটও দরকার নাই, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। আচ্ছা কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা আমাদের যদি উদাহরণগুলো একটু দেখি যে কোন কোন জায়গায় কন্টিনিউয়াস বসে, এগুলো একটু দেখতে পারবা, বাট আমাদের মূল যে চিন্তার জায়গাটা যে কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা কাজ চলতেছে, যে কোনো জায়গায় চলমান বুঝাচ্ছে, যেই কালেই আমি থাকি না কেন। তাহলে দেখো আমি ক্রিকেট খেলছি, অ্যামেজার বসবে এটা অক্সিলারির মধ্যে, তাহলে আই এর সাথে যেখানে কোথায় কি বসে সেটা বলে দিছি, আই এম, এই প্লে যে ভার্বটা এটা হচ্ছে ভার্ব 1 ভার্সনটা, তার সাথে একটা আইএনজি বসবে, আই এম প্লেইং, তারপরে যা আছে ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট,
তাহলে এই যে নর্মালি এম প্লেইং ক্রিকেট, বাদ বাকিগুলো তোমরা করে নিতে পারবে না, মানে এই চারটার তার কোনো সমস্যা নেই নাকি? দ্যাট হয়ে যাবে এম আই প্লেইং ক্রিকেট, আই এম নট প্লেইং ক্রিকেট, এম আই নট প্লেইং ক্রিকেট, মানে এত ডিটেলসে গেলে বাচ্চাদের পড়া হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বাট দেয়া আছে এখানে, তোমরা নিজেরা করে নিবা। এরপরে আসো, এইটাই এই যে আমি খেলছি, আই এম প্লেইং, আমি যদি নর্মালি চলে যাই, আসতেছি কন্টিনিউয়াস পাস্টে, ধরো এই বাক্যটাই আমি ক্রিকেট খেলছিলাম, আমি ক্রিকেট খেলছিলাম, কি হয়ে যাবে? এখানে এসে আমরা দেখবো যে ওই সময় তুমি একটা কাজ করতেছিলে তেমন বোঝাচ্ছে, তাহলে আই সাবজেক্ট, এই কন্টিনিউয়াস পাস্ট ফর্ম আমরা দেখবো এখানে ওয়াজ ওয়্যার বসে, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। তাহলে খেয়াল করো পার্থক্যের জায়গা কোথায়, এখানে এম ইজ আর প্লেইং ক্রিকেট, এইখানে হচ্ছে ওয়াজ ওয়্যার প্লেইং ক্রিকেট, দুটা বাক্য সেমই আছে, আই 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 প্লেইং ঠিকই আছে, একবার এম ইজ আর আরেকবার ওয়াজ ওয়্যার, এইটুকু পার্থক্যের জায়গা। আচ্ছা চলো তাহলে একটু দেখি প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসে। হ্যাঁ, ঝটপট করবা। হি রোট লেটার টু হিজ ফাদার নাও, এই যে নাও কথাটা দিয়ে আমরা বুঝতে পারতেছি এখন লিখতেছে, তাহলে রাইটস রেগুলার হয় না, রাইট হয় না, তার সাথে হি এর সাথে জীবন হবে না, ভার্ব টু ও যাবে না, একমাত্র আমরা দেখবো যে হি ইজ রাইটিং, নাও যেহেতু বলছে তার মানে সে এখন করতেছে, ঠিক আছে? আমরা ক্লাসে সব প্র্যাকটিস করে ফেলবো যাতে তোমাদের মানে বাসায় যা প্র্যাকটিস করতে না হয়, কারণ আমি জানি ইংরেজি নিয়ে খুব একটা প্যারা খাবো, ঠিক আছে? গতকালকে ক্লাসে প্র্যাকটিস হয়েছে সব, জিজ্ঞেস করতে ভুলে গেছি, সকালে আসলে বকা দিতে ইচ্ছা করে না বলে জিজ্ঞেস করি না। গতকালকে ক্লাসে আমরা যে প্র্যাকটিস গুলো করছি এগুলো কি সবগুলো হয়েছে? স্লাইডে যতগুলো দিচ্ছি ততগুলো কি প্র্যাকটিস করছো? ফেসবুক করো নাই অনেকেই, করে ফেলো প্লিজ, ক্লাস ছিল ঠিক আছে, বায়োলজি ছিল অনেকের, বাট এটাকে এক ফাঁকে বসে প্র্যাকটিস গুলো করে ফেলো, এগুলো জমায় রাখো না। তোমাদের পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত দেওয়া হবে, মানে আমরা সেন্ট্রালি ভাবছি যে তোমাদের পরীক্ষাটা কিভাবে নেওয়া যায় বা কতটুকু নেওয়া যায়। সো এই ফার্স্ট উইক গেলে আমরা পরীক্ষা নিয়ে ভাববো, সো ওই সময় আশা করি যে তোমাদের সিদ্ধান্ত তোমাদেরকে জানাই দেওয়া হবে, ঠিক আছে? আর ওকে, ফার্স্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, গতকালকে ক্লাসে মানে গতকালকে ক্লাস করলে আজকে ক্লাসে ইজি লাগার কথা, রাইট? যারা করছো গতকালকে ক্লাসের পরে আজকে ক্লাস একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে পাচ্ছি আমরা বুঝতেছি যে কোনটা ফাইনাল ভার্ব কোনটা নন ফাইনাল ভার্ব মোটামুটি এখন বোঝা যায়। কালকে ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস তোমার এই পুরো জার্নিতে। এরপরে যদি আরেকটা ক্লাস ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? মানে ওই জায়গায় যে তুমি আবার দেখবা যে সাবজেক্ট এবং ভার্বে যা এখন যে ভার্ব শেখা শুরু করছো এগুলো কোথায় যে কিভাবে কাজ করে, ঠিক আছে? আসো নাম্বার 2, 2 নাম্বারটা অ্যান্সার দাও, এটা এক গেছে। 2 নাম্বার, দ্য বেবি ড্যাশ বিকজ ইটস হাংরি নাও, তাহলে এই যে বাচ্চাটা যে মানে বাচ্চার কাজটা কোন জায়গায় নিব, কোন টেন্সে নিব, প্রশ্ন হচ্ছে এই জায়গায়। আমি এই যে এখানে দেখবো যে কি দেয়া আছে, নাও দেয়া আছে, এই নাও ধরে আমি বুঝে নিব যে আমাকে এটা দিয়ে চাচ্ছে যে কাজটা এখন করতেছে সে বর্তমানে আছে, রাইট? তাহলে ইজ ক্রাইং, ক্রাইস, ইজ আর হবে না, ঠিক আছে? আসো, দে ড্যাশ কনসার্ট টুমরো, এখন আমরা জানি টুমরো থাকলে ফিউচার হয়, টুমরো থাকলে ফিউচার হয়। এবার আমার বলো আগামীকাল তোমাদের পরীক্ষা নিচ্ছি, বাক্যটা কি ভুল? সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, বাক্যটা কি ভুল? না, কিন্তু তোমার তো আগামীকাল বললেই বলা উচিত ছিল আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তাহলে আমরা জানি নিয়ার ফিউচার বলতে যেগুলো বুঝায়, এই যে এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমরা নিয়ার ফিউচার বলতে, ঠিক আছে? নিকট ভবিষ্যৎ, নিয়ার ফিউচার বলতে যখন হি ইজ কামিং টুমরো, সে আগামীকাল আসছে, হি উইল কাম টুমরো অথবা হি ইজ কামিং টুমরো, দুইটাই রাইট। তাহলে আসো, তাহলে তারা যাচ্ছে কনসার্টে, তাহলে এখানে যেহেতু উইল নাই তোমার জন্য সহজ করে দিছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা দেখবো বি নাম্বার বসবে, দে আর গোয়িং টু আ কনসার্ট টুমরো। ওকে, চলে যাও। লুক নাম্বার, এটা হচ্ছে 4, 5, ঝটপট অ্যান্সার দিবা। লুক ড্যাশ, এখন দেখতে বলছে, খেয়াল করো বাক্যের টোন বুঝো, এই তাকাও, তাকানোর পরে কি কাজ হলে দিব, ঠিক আছে? ডেফিনেটলি না, তোমাকে যখন তাকাইতে বলতেছে ডেফিনেটলি কিছু একটা এখন চলছে, রানিং, চলমান। তাহলে লুক ইট, আচ্ছা ইজ আচ্ছা আপাতত বি নাও, মূলত ছিল ইট ইজ গোয়িং টু বি দেওয়ার কথা ছিল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হতে যাচ্ছে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না তো। কেউ এসে তোমার পোক করতেছে নিশ্চয়ই, তখন তোমার মেজাজ খারাপ হয়েছে, বলতেছে ভাই আমার ডিস্টার্ব করো না তো, কারণ আমি কি করতেছি, আমি কাজ করতেছি। তাহলে কাজটা এখানে রানিং বোঝাচ্ছে, রানিং মানে হচ্ছে যে কোনো কাজ চলমান, এই চলমানের জায়গায় আমরা দেখবো যে কি বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট বসবে, আই এম ডুইং মাই ওয়ার্ক। ক্লিয়ার? ওকে, আসো এবার কন্টিনিউয়াস পাস্ট দেখছি। কন্টিনিউয়াস পাস্টে একটু ভালো করে মনোযোগ দাও, খাতা কলমে লিখবা এটা। এখন পর্যন্ত খাতা কলমে আমরা কি কি লিখছি, কাকে বলে, কত প্রকার, আর হচ্ছে অক্সিলারি টাগ। এর